This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছি। আর অনির্বাণ, আজকে বেঙ্গল ব্রেকিং এর শুরুতেই আমাদের কোন দিকে নজর রাখতে হবে? নজর রাখতে হবে কৃষ্ণনগর পুরসভার দিকে। কেন সেখানে নজর রাখতে হবে? কারণ এই কৃষ্ণনগর পুরসভা থেকে অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ। নতুন বছরের শুরুতেই একেবারে 250 চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই। পুরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। দেখো, নতুন বছরের শুরুতেই চাকরিহারা, প্রতিবাদে তুমুল বিক্ষোভ। কৃষ্ণনগর পুরসভা থেকে ফের অস্থায়ী কর্মীদের ছাঁটাই, এবার সংখ্যাটা 250। এই নিয়ে গত 2 মাসে কাজ হারিয়েছেন কৃষ্ণনগর পুরসভার 350-এরও বেশি অস্থায়ী কর্মী। এরপরই পুরসভার গেট আটকে বিক্ষোভ কাজ হারানো কর্মীদের। আমাদের যাতে আবার নতুন করে পুনর্বহাল করে, তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। পুনর্বহাল করতে হবে সবাইকে। ও 380 জনকেই নিতে হবে, ওর উইদাউট নোটিশে। আজকে পৌর প্রশাসক যিনি রয়েছেন, তার হঠকারী সিদ্ধান্তের জন্য তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে বলুন না, আজকে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেল, আমাদের তো আর কাল থেকে আর কোনো রোজগার নেই। স্থায়ী কর্মীদেরও ভিতরে ঢুকতে বাধা, শিখে কৃষ্ণনগর পুরসভার যাবতীয় কাজ। জরুরি পরিষেবা নিতে এসে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি মিউনিসিপ্যালিটিতে এসেছিলাম, আমার মেয়ের একটা ইনকাম সার্টিফিকেট দরকার, এমার্জেন্সি স্কুলে, নাহলে ফর্ম ফিল আপ হবে না, ওর এই স্কুলে সাবমিটও করতে পারবো না। এই মিউনিসিপ্যালিটিতে এলাম, এসে দেখছি যে ধর্মঘট চলছে, গেট বন্ধ, কেউ নেই। আমরা সাধারণ মানুষ, এইসবের জন্য ঝামেলার জন্য আমরা সাফার করছি। সার্ধ শতবর্ষ পেরিয়ে যাওয়া কৃষ্ণনগর পুরসভা দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যায় জর্জরিত। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরসভায় গোষ্ঠী কোন্দলের জেরে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে চেয়ারম্যানকে সরিয়ে মাসখানেক আগে সদর মহকুমা শাসক শারদ্বতী চৌধুরীকে কৃষ্ণনগর পুরসভার পুরো প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পুরো পরিষেবার উন্নতি কিছুই হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এখন নেই, চেয়ারম্যান নেই, এখন এসডিওর আন্ডারে আছে। এখন যার জন্যে এখন রাস্তাঘাট এখন এই অবস্থা, দুর্দশার এই অবস্থা। বাজার পরিষ্কার হয় কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার হচ্ছে না। এখন আমরা চাই এলাকার উন্নয়ন হোক, যাতে সব রাস্তাঘাট পরিষ্কার হোক, আমাদের কৃষ্ণনগর সেই জঞ্জাল মুক্ত হোক। আর এ নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না, একটা চোরেদের প্ল্যাটফর্ম। এই তৃণমূল মানুষকে কোনো সময় পরিষেবা অতীতেও দিতে পারেনি, এখনো দিতে পারবে না। পৌরসভায় যে অচল অবস্থা পৌর কাউন্সিলররা তৈরি করে দিয়েছেন, সেই জায়গা থেকে পৌরসভা দ্রুত বেরিয়ে আসুক, প্রশাসন ভূমিকা গ্রহণ করুক, কিন্তু মানুষের পেটে লাথি মেরে কখনো উন্নয়ন সম্ভব নয়। আমরা তো দেখতে পাচ্ছি মানুষজনকে রেগুলার বেসিক পরিষেবা দেওয়া হয়। এতগুলো মেলা হলো 25শে ডিসেম্বরের, রেগুলার লাইট জল, প্রত্যেকটা কাজই, এবং আমাদের পাড়া আমাদের সমাধানের যে কাজগুলো বিভিন্ন ওয়ার্ডে, আপনি একটু এগিয়ে যান, দেখতে পাবেন। পুরসভা সূত্রে খবর, আয় কম হওয়ায় বেতন দিতে সমস্যা হচ্ছিল, তাই এই সিদ্ধান্ত। নতুন বছরের শুরুতেই কাজ হারালাম, কিভাবে চলবে সংসার? ছেলে মেয়ের মুখে ভাত তুলে দেব কি করে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কৃষ্ণনগর পুরসভার কাজ হারানো অস্থায়ী কর্মীরা। আর শহরবাসী, তারাও তো ভুক্তভোগী। কবে হবে সমস্যার সমাধান, তার কোনো সদুত্তর নেই। মহাদেব কুন্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা। এই যে বাইরে বিক্ষোভ, অস্থায়ী কর্মীদের ছাঁটাই, এটাই কি গোটা কৃষ্ণনগর পুরসভার পুরো ছবিটা? লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কৃষ্ণনগরের পুরো এলাকায় অনেকটা পিছিয়ে রয়েছে। তারপর গোঁদের উপর বিস্ফোরা দলের কুণ্ড। বিধানসভা ভোটে জোড়া ফুলের চাষ বাড়াতে তাই প্রশাসকেই ভরসা। যা দেখছেন সামনে, এটা আসলে একটা পর্দা মাত্র। তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ঢাকতেই কি পুরো প্রশাসক, নাকি কার্যত অকর্মণ্য পুরো ভোট ভেঙে উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা? রাজা কৃষ্ণচন্দ্রের শহরে অলিতে গলিতে এখন ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্নই। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব কারণ তো অবশ্যই, এটা তো মানতেই হবে। অর্ধেক কাউন্সিলর হয়তো দেখা গেল ওর বিপক্ষে চলে গিয়েছে, রীতা দাসের বিপক্ষে চলে গিয়েছে। যারা গিয়েছে, যারা এইসব 2 নম্বরই করেছে, তারাই হয়তো 2 নম্বর। নিকাশি থেকে জঞ্জাল সাফাই, কৃষ্ণনগর পুরসভায় নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড়। জানিয়ে চরম ক্ষোভ জমেছিল স্থানীয়দের মধ্যে। কয়েক মাস আগেই দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগে তৃণমূল পরিচালিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই অধিকাংশ কাউন্সিলর।
কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাসের অপসারণের সিদ্ধান্ত নেন কাউন্সিলরদের একাংশ। অবশেষে গত বছর অক্টোবরে চেয়ারম্যানকে সরিয়ে প্রশাসক বসানো হয়। স্থানীয়দের কেউ কেউ বলছেন প্রশাসক বসানোর পর পরিষেবা নাকি ভালো হয়েছে। মানে প্রশাসক বসানো হয়েছে সেই মতো কাজকর্ম ঠিকই হচ্ছে আর কি, মানে যেটুকু দেখতে পাচ্ছি আর কি। কিন্তু গত 2 মাসে ছাঁটাই করা হয়েছে অন্তত 350 অস্থায়ী কর্মীকে। পুরো প্রশাসক বসিয়ে আদৌ কতটা লাভ হলো? কেন এবার চেয়ারম্যানকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে? আসলে তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেকার ভাগবাটোয়ারা নিয়ে যে গন্ডগোল, সেই গন্ডগোলটাকে আর কোনো মতেই রুখে দেওয়া যাচ্ছে না। এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেস প্রশাসক বসিয়ে বোঝাতে চাইছে যে তারা স্বচ্ছতার সাথে যাতে পৌরসভা পরিচালিত হয় তার জন্য চেষ্টা করছেন। প্রশাসক বসেছে মানুষের নজর ঘোরানোর জন্য, যে রাজ্য উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারা বিভিন্ন পৌরসভায় থাকবে, সেই জন্য ভাগ বাটোয়ারা নিয়ে যে গন্ডগোল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য শাক দিয়ে আজকে মাছ ডাকলো। আজকে প্রশাসক তারা বিভিন্ন সম্পূর্ণ ভিত্তিহীন এই কথা। প্রশাসক বসার পর বেশ কিছু সদর্থক পদক্ষেপও করা হয়েছে এবং যখন চেয়ারম্যান ছিলেন তখনও বেশ কিছু উন্নয়নের কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হয়নি। তো সাধারণ মানুষের পরিষেবাটা হয়তো প্রশাসক বসে আরো বেটার ভাবে পাওয়ানো যাচ্ছিল। 24 লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 24টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল, মাত্র 1টি ওয়ার্ডে এগিয়ে ছিলেন তারা। এই অবস্থায় বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে দলের কোন্দল মেটানোর বড় চ্যালেঞ্জ তৃণমূলের। তাই কি পুরসভার অন্দরের কোন্দল এড়াতে প্রশাসক বসানো হয়েছে? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। 24 লোকসভা ফল ইঙ্গিত দিয়েছিল রাজ্যে 100-র বেশি পুরসভায় পিছিয়ে ছিল তৃণমূল। তার মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভায়। কৃষ্ণনগরের মতোই শেষবার ভোট হয়েছিল ধূপগুড়িতে 2017 সালে। মেয়াদ শেষের পর থেকে, মানে 2022-এ মেয়াদ শেষ, তারপর থেকে এই 3 বছর 4 বছর পুরসভা চলছিল প্রশাসকের হাত ধরে। এবার বোর্ডের দায়িত্বে মহকুমা শাসক। কিন্তু ভোটটা কেন হচ্ছে না বলুন তো? কোন জটিলতায় আটকে ধূপগুড়ি পুরসভার নির্বাচন? 2017 সালের পর ধূপগুড়ি পুরসভা ভোটের মুখ দেখেনি। ইলেকশন নয়, সিলেকশনেই ভরসা। প্রথমে প্রশাসক বোর্ড, এবার মহকুমা শাসক। নাগরিক পরিষেবা কার্যত নেই বললেই চলে। নোংরা পরিষ্কার হয় না, ড্রেনের জল আর রাস্তা মিলেমিশে একাকার। সামান্য বৃষ্টিতেই রাস্তায় 1 হাঁটু জল। জনতা ক্ষুব্ধ, কিন্তু ক্ষোভটা দেখাবেন কাকে? পুরসভা যে একটা বিল্ডিং মাত্র। ওয়ার্ডে ওয়ার্ডে যখন কাউন্সিলর ছিলেন তখনই মানুষের চাহিদা পূরণ করা যায়নি। এসডিওর হাতে ক্ষমতা, তার একার পক্ষে এই বিপুল জনগণের চাহিদা মেটানো অসম্ভব। ধূপগুড়ি পুরসভায় মোট 16টি ওয়ার্ড। 2017-র পুরো ভোটে 12টি আসনে জিতেছিল তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে 16টি ওয়ার্ডেই এগিয়েছিল বিজেপি। 23-এর উপনির্বাচনে 9টি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। কিন্তু 24-এর লোকসভায় আবার 16টি ওয়ার্ডেই ব্যাপক লিড পায় বিজেপি। বিজেপির অভিযোগ, ভোট হলে নিশ্চিতভাবে ক্ষমতা হারাবে শাসক দল। এই ভয়েই নাকি ভোট করতে দিচ্ছে না তৃণমূল। 16টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ডে বিগত ইলেকশনগুলোতে হেরেছে, যার ফলে তাদের সৎসাহস নেই পৌর ভোট করানোর। পৌর ভোট করলে তৃণমূল কংগ্রেস জামানত জব্দ হবে। কিন্তু জনতা শাসক দলের ওপর এতটা চটেছে কেন? অভিযোগ, বোর্ডের ক্ষমতা পেয়েই দুর্নীতিতে ডুব দেয় পুরসভা। 52 কোটি টাকার অমৃত জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ। শহরের একটি বাড়িতেও যায়নি জলের লাইন। আবাসের বাড়ি নিয়েও দুর্নীতির অভিযোগ, যোগ্যদের বঞ্চিত করে বাড়ি পেয়েছে বড় লোকেরা। কাজ করেও লম্বা বিল বাকি ঠিকাদারদের। এর সঙ্গে আছে গোষ্ঠী কোন্দলের কাঁটা। বিধায়ক গোষ্ঠী বনাম প্রাক্তন ভাইস চেয়ারম্যান গোষ্ঠীর টান লড়াই, যে খবর আছে শীর্ষ নেতৃত্বের কাছেও। লুটপাট চরমে উঠছে, কোটি কোটি টাকার দুর্নীতি। এসডিওকে প্রশাসক করে একটা ধামাচাপা দিয়ে দেওয়া হলো। কেন ইলেকশনের বদলে সিলেকশন? পুরসভা হাতছাড়া হওয়ার ভয়? ক্যামেরার সামনে যদিও অকুত ভয় জেলা সভাপতি রাজেশ কুমার সিং। ওনাদেরকে বলে দিন যে একদম যা যা দুর্নীতির কাগজ ওনাদের হাতে আছে, টিভি মিডিয়ায় না বলে সিধা কোর্টে গিয়ে এফআইআর করতে, এবং ওনাদের যে বড় ভাই ইডি আর সিবিআই, এই দুটোকে বলুন যে ধূপগুড়ি পৌরসভা এসে তদন্ত করতে। মহকুমা শাসক নিজের কাজ সামলে এবার ধূপগুড়ি পুরসভার 16টি ওয়ার্ড সামলাবেন। আদৌ সম্ভব সেটা? যে কোনো উপায়ে পুরসভার ক্ষমতা ধরে রাখার মাসুল বিধানসভা আসন হারিয়ে দিতে হবে না তো? ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।
রাজনীতির পথ খুব একটা মসৃণ হয় না, জনতার অবস্থাও একই, পার্থক্য একটাই, রাজনীতির পথ ক্ষমতায় গিয়ে শেষ হয়, কিন্তু জনতার জীবনের রোজকার পায়ে চলার পথ তৈরি হয়েই শেষ হয়। অবাক করার মতো হলেও এটাই সত্যি। আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া 4.5 কিলোমিটারের নতুন রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু গ্রামবাসীরা সেটা আটকে দেন। অভিযোগ, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে, ভাঙা রাস্তার উপরই পিচের প্রলেপ দেওয়া হচ্ছে, ওয়ার্ক অর্ডার মেনে কাজ হচ্ছে না। পিচের পিচটা কম দিচ্ছে আর ঠিকমতো গিটিগুলো দিচ্ছে না, লোকাল গিটি চালাচ্ছে, যার কারণে সাইডগুলো আমাদের উঠে যাচ্ছে। এই সাইডগুলো যেগুলো আছে এগুলো রোলার চালায়নি। ভোটের মরশুম, তাই গ্রামবাসীরা রাস্তায় নামতেই ছুটে এলেন জেলা পরিষদের সভাধিপতি। চোখের সামনে দেখা সত্যিটা অস্বীকার করার চেষ্টা তিনি করেননি। আমাদের টেকনিক্যাল সাইড একটা ভুল আছে, এটা অস্বীকার করা নেই। এস্টিমেট তো করার সময় ভুল ছিল, আমরা দেখছি এটা কিভাবে এটাকে পুনরায় রেকটিফাই করা যায়। জনগণের কাজ, সরকারের টাকা ভালোভাবে হয়, তো মিসইউজ যাতে না হয়, আমরা সেটাই চেষ্টা করছি। আমরা বিজেপি নেতা জিতেন তিওয়ারি দুর্নীতির পথের দিকে ইঙ্গিত করছেন। তৃণমূল কংগ্রেসের এত নেতা কর্মী আছেন, তারা সব বিষয়ে মাথা ঘামান, কিন্তু খারাপ কোয়ালিটি যখন কাজ হচ্ছে তখন তারা মাথা ঘামাচ্ছেন না কেন? তার মানে যে এই যে নিম্নমানের কাজ হচ্ছে, এটার পেছনে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের নিশ্চয়ই সমর্থন আছে, তাই তো এর প্রতিবাদ তারা করতে পারছে না। জনতা আপাতত প্রতিবাদের পথে, আর প্রশাসন সমাধানের পথ খোঁজার চেষ্টায়। কারণ এই রাস্তা দিয়েই যে ভোট পৌঁছবে ইভিএমে, জনতা রাস্তায় হোঁচট খেলে ভোটের হিসেবও চেয়ে হোঁচট খেতে বাধ্য। আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শরৎচন্দ্রের মহেশ গল্পটার কথা মনে আছে? একটি বলদ এবং তার হতদরিদ্র মালিকের সেই করুণ কাহিনী। পুরুলিয়ায় অনেকটা সেই রকমই একটা গল্পের হদিশ পাওয়া গেছে, এক ষাঁড় এবং গোটা গ্রামের অটুট সম্পর্ক। তবে পুরুলিয়ার করুণ কাহিনী নেই আছে বর্তমানের গরম গরম বিতর্ক। কালো কুচকুচে গায়ের রং, গ্রামের মানুষ ভালোবেসে ডাকতেন নন্দী বলে, কিন্তু গত কয়েকদিন থেকে সেই নন্দীর দেখা নেই। কারো বাড়ির সামনে গিয়ে খাবার চাইছে না সে। নন্দী গেল কোথায়? খোঁজ শুরু হতেই পুরুলিয়ায় বিতর্কের গনগনে আগুন। বাঁকুড়া থেকে পুরুলিয়ার গোলকুর গ্রামে এসে খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরি করতে এসেছিল একটি দল। অভিযোগ, সেই দলের কয়েকজন ষাঁড়টিকে বিক্রি করে দেয়। রাতের অন্ধকারে পাচার হয়ে যায় ষাঁড়। অভিযুক্তদের ধরে লাইট পোস্টে বেঁধে রাখেন স্থানীয়রা। দাবি একটাই, ষাঁড় যেন গ্রামে ফেরে, নইলে নিস্তার নেই। পরিস্থিতি গরম হতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গ্রামের মানুষের প্রতিরোধ সত্ত্বেও অভিযুক্তদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এই নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। লাঠিচার্জও করে পুলিশ। লাঠিচার্জ করে মানে নিমেষের মধ্যে ওদেরকে নিয়ে যেমন জামাই আদরে নিয়ে চলে গেল। আমরা তো প্রশাসনের এই ধরনের ভূমিকায় স্তম্ভিত হয়েছি। আমরা চাইছি ও কারো ক্ষতি করে নাই, মাসের পর মাস এখানে থাকতেও ও আর বড় ক্ষতি। রাতে সবাই হাঁটা হাঁটা ওকে নিয়ে গেছে, দিয়ে গাড়ি চাপাচ্ছে, আমরা ওকে ফেরত চাই। এদিকে ষাঁড় নিয়ে রাজনীতির সারাশি চাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দুই ফুলের মধ্যে। আমাদের গ্রামের বক্তব্য একটাই, আমরা যদি প্রশাসন আমাদেরকে না সহযোগিতা করে না করে আমরা এটা সামাজিক বৃহত্তর আন্দোলনে যাবো। যেহেতু ছেলেগুলোকে হাতে নাতে ধরেছে এবং পুলিশ যেহেতু পুরো ব্যাপারটা জানে, সুতরাং কোথায় বিক্রি বাটা হয়েছে সেটাকে প্রপারলি ইনকোয়ারি করে যাতে ষাঁড় গরুটা ফেরত আসে গ্রামবাসীর কাছে, এটাই আমাদের বক্তব্য। গ্রামের মানুষের আদরের নন্দীর খোঁজ এখনো পাওয়া যায়নি। বিতর্কের মাঝেও পুরুলিয়ার গোলকুর তার মহেশের অপেক্ষায় বসে। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। গাড়ির বনেটে বসে অভিষেকের সভায় গেলেন তৃণমূল নেতা। গাড়ির বনেটে শাসক নেতা, পেছনে বাইক বাহিনী। অতি উৎসাহী বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের স্টাইলে বারুইপুরের সভায় গেলেন নূর গাজী। দেখুন সেই ছবি।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গাড়ির বনেটে যিনি বসে রয়েছেন তিনি শাসক নেতা এবং পেছনে রয়েছে বাইক বাহিনী। আর দুটো ছবি দেখাচ্ছি, আপনাদের মনে থাকবে শেখ শাহজাহানের কথা, সন্দেশখালী ত্রাস, সেই শেখ শাহজাহানও ঠিক একইভাবে গাড়ির বনেটে চড়ে তিনি গিয়েছিলেন, সেই ছবিটা একদিকে দেখাচ্ছে। আর অপরদিকে আজকের ছবিটা দেখুন, দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। চ্যাংড়াদের পার্টি, চ্যাংড়াদের গুন্ডাদের পার্টি। এখানে একটা 6 ফুটের ওদের ছাপ্পা মারা এমএলএ আছে, সিএ কে এনআরসি বলে একটা সিটও জিতবে না। বলছি 19 সালে সিএ কে এনআরসি বলেছিল, আবার এবারে এসআইআর কে এনআরসি বলে চালাতে চেয়েছিল। কোনো মুসলমানরা, শিক্ষিত মুসলমান ওদের ফাঁদে পা দেয়নি, ওই জন্য এবারে কোনো ঘটনা ঘটেনি। আর যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি খেপিয়ে নামিয়ে দিয়েছিল জামাতিদের, সেই ওয়াকফ প্রথমে এই রাজ্যে চালু করে কোনো কারণে কোনো একটা উৎসাহ বা মানে একটা নতুন কর্মসূচি শুরু হচ্ছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে একটা বৃহৎ সমাবেশ করে শুরু করছেন সেই জেলায়, সেখানে কর্মী সমর্থক নেতারা নানা রকম উৎসাহের সঙ্গে এসেছেন। এ ব্যাপারে কি মন্তব্য? দেখুন, অভিষেক জ্ঞানেশ বিতণ্ডার পরেই মাথা চাড়া দিল পুরনো বিতর্ক। ময়না এবং বারুইপুর পূর্বের 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইও দপ্তরের। এবারে ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিল সিইও দপ্তর। ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে এসআইআর শুরুর আগেই বারুইপুর পূর্ব এবং ময়নার 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল সিইও দপ্তর, কিন্তু 4 অফিসারকে সাসপেন্ড করলেও তাদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য। এবারে ময়না ও বারুইপুরে সেই 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল সিইও দপ্তর। অভিষেক জ্ঞানেশ বিতণ্ডার পরেই মাথা চাড়া দিল পুরনো বিতর্ক। ময়না এবং বারুইপুর পূর্বের 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইও দপ্তরের। এবারে ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিল সিইও দপ্তর। ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ। এসআইআর শুরুর আগেই বারুইপুর পূর্ব এবং ময়নার 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল সিইও দপ্তর, কিন্তু 4 অফিসারকে সাসপেন্ড করলেও তাদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য। আমরা ফিরলাম একটা বিরতির পর। মধুকল্পিতা, মালদাতে কিন্তু তৃণমূলের এই দ্বন্দ্বটা বেশ অন্যদিকে টার্ন নিচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের মুশাল পর্ব তো বহুদিন ধরেই চলছিল, কিন্তু মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব আরও চরমে। এবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীতেও ছুঁয়ে গেল তার রেশ। নাম না করে চাকরিতে স্বজন পোষণের অভিযোগ পর্যন্ত উঠল। এ ব্যাপারে মন্ত্রীর প্রতিক্রিয়া মেলেনি। তবে আজই হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মীদের একাংশকে চাঁচলে শুভেন্দু অধিকারীর সভায় দেখা গেছে বলে জল্পনা ছড়িয়েছে। তা নিয়েই মালদায় এখন তুমুল হয়েছে। কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে, কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে না। উনি বিজেপির কেউ নন। বিধানসভা ভোটের আগে তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তেমন প্রমাণও নেই। তৃণমূলের মুসলিম নেতা, মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। চাকরি চুরির অভিযোগে অমিত শাহর দল ঠিক যে সুরে তৃণমূলকে নিশানা করে, ঠিক সেই সুরেই দলের একাংশের বিরুদ্ধে চাকরিতে স্বজন পোষণ, অনৈতিক কারবারের অভিযোগ তুলেছেন বুলবুল। নিশানায় কি তৃণমূল বিধায়ক ও মন্ত্রী তাজমুল হোসেন? যেটা বলেছি সেটা বাস্তব। একটা গ্রামেই চাকরি, কয়েকজন বাদ দিয়ে কোনো হরিশ্চন্দ্রপুর এরিয়ায় তো চাকরি দেওয়া হয়, আর হিন্দু ছেলেদেরকে তো দেওয়াই হয়। 2021-এ মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় 77,000 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা ভোটের সেই কেন্দ্রেই তৃণমূলের সবচেয়ে বড় মাথা ব্যথা গোষ্ঠী দ্বন্দ্ব। তাজমুল বনাম বুলবুল দ্বন্দ্বের ছায়া পড়ল দলের জন্মদিনেও। হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর উদ্যোগে তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে টিম বুলবুল গড় হাজির। তারা গিয়েছিলেন চাঁচলের ব্লক তৃণমূল সভানেত্রীর আয়োজিত অনুষ্ঠানে। মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি? না, আমরা ডাক। সেই মঞ্চ থেকেও মন্ত্রী তাজমুল হোসেনের নাম না করে তীব্র সমালোচনা। দলে করাপশন হচ্ছে, একজন থাকতেই পারে। আমরা যে করেছে তাদের কাকে উদ্দেশ্য করলেন আপনি? যারা করেছে জেলা প্রেসিডেন্টকে জানিয়েছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কিছু নেতা আছে যারা নিজের দলটাকে নিজের বাবার পৈতৃক সম্পত্তি মনে করে। গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি মন্ত্রী তাজমুল হোসেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল হরিশ্চন্দ্রপুর ও চাঁচলের অনেক তৃণমূল কর্মীকে এদিন শুভেন্দু অধিকারীর সভায় দেখা গিয়েছে। তাজমুল বুলবুল দ্বন্দ্বের মাঝে তা বিশেষ মাত্রা যোগ করেছে মালদার রাজনীতিতে।
সংখ্যালঘুরা ছাড়াও তৃণমূলেরই একটা বড় অংশ কিন্তু আপনার সবাই আজকে হাজির ছিল হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর থেকে। পরিবর্তনের এটা হাওয়া তীব্র হবে, তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম। সামনে বিধানসভা ভোট, যেভাবে তাজমুল বুলবুলের তরজা বাড়ছে তাতে হরিশ্চন্দ্রপুরের মাটিতে গোষ্ঠীবাজির পচা শামুকে তৃণমূলের পা কাটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি হরিশ্চন্দ্রপুরে প্রার্থী বদলাতে পারে শাসক দল? আবার খোদ মন্ত্রীরই যদি টিকিট কাটা যায় তাহলেও বাড়তি সুবিধা হবে বিরোধীদের। তৃণমূল কি পারবে সেই ফাটল মেরামত করতে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। দিলীপ ঘোষ ফিরেছেন, নতুন বছরে কামব্যাক বলতে যা বোঝায়। এবার দপ্তরে ঘরও পেলেন দিলীপ ঘোষ। দলের দপ্তরের কথা বলছি, সল্টলেকে বিজেপির দপ্তরে প্রাক্তন সভাপতির জন্য ঘরের ব্যবস্থা হয়ে গেল একেবারে সঙ্গে সঙ্গে। দিলীপ ঘোষের জন্য ঘরের ব্যবস্থা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই করলেন। অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই বঙ্গ রাজনীতিতে ফের নতুন করে নতুনভাবে সক্রিয় দিলীপ ঘোষ। দিলীপের কর্মসূচিতে অনুমোদন দিয়ে দিল দল, এবার আলাদা ঘরও দেওয়া। অর্থাৎ দিলীপ ঘোষ এতদিন যা যা কর্মসূচি করছিলেন সেখানে কোথাও তিনি বলতেন দলের কর্মীদের আমন্ত্রণে যাচ্ছেন, তাদের ব্যবস্থাপনায় বা আয়োজনে যাচ্ছেন, কিন্তু এখন দিলীপ ঘোষের আগামী 10-15 দিন পর্যন্ত আগে থেকে ঠিক করে রাখা সব কর্মসূচি হয়ে গেল বিজেপির কর্মসূচি। ভোটের আগে বড় কোনো দায়িত্ব পেতে চলেছেন কি দিলীপ? জল্পনা এখন তুঙ্গে এ রাজ্যে। দেখলেন ঘরের ছবি। নিষ্ক্রিয় দিলীপ রাজ্য বিজেপিতে আবার সক্রিয় হয়ে পড়েছেন। স্বমহিমায় ফিরেই খড়গপুর থেকে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন দিলীপ ঘোষ, একেবারে খোলাখুলি। বিজেপির নেতা কর্মী থেকে সাধারণ মানুষ বড় একটা অংশ চাইছেন 26-এর ভোটে খড়গপুর কেন্দ্র থেকেই আরও একবার লড়ুন দিলীপ ঘোষ। 21-এর নির্বাচনে এই খড়গপুর বিধানসভা থেকেই জয়ী হয়েছিলেন কিরণ। তখন দিলীপ ইতিমধ্যেই সেই সময় চলে গিয়েছিলেন লোকসভায় মেদিনীপুর থেকে। এবার কি মুখ বদলাবে বিজেপি? উনি তো কাজে লেগেই আছেন 24 ঘন্টা, কিন্তু আগামী দিন 2026-এ যে বাংলার পরিবর্তন, যে আসল পরিবর্তনের স্বাদ বাংলার মানুষ পায়নি, সেই পরিবর্তনটা দিলীপ ঘোষের হাত ধরে খড়গপুরের উন্নয়ন হবে। খড়গপুরের মানুষের সুখ দুঃখে সবসময় ওনাকে পেয়েছে। এখন যিনি সাংসদ আছেন ওনাকে তো দেখতেই পাওয়া যায় না। খড়গপুরবাসীরও প্রথম পছন্দ দিলীপ দা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দিলীপ দাকে এই যে রিটার্ন কামব্যাক দেখে নিয়ে সমস্ত কার্যকর্তা, শুধু খড়গপুর বলে নয়, যে সমস্ত জেলাতে দিলীপদার হাত ধরে আগামী দিনে বেড়েছে, সিট বেড়েছিল, বিজেপির উত্থান হয়েছিল, সেগুলো সবাই খুশি হয়েছে। উনি যদি আমাদের আবার আসেন, দায়িত্বতে উনি আসেন, একদম সবাই কিন্তু ওনার সাপোর্টে আবার কিন্তু সবাই কিন্তু একজোটভাবেই থাকবেন। শুনে আমরা খুবই খুশি হলাম যে ফিরে আবার দিলীপ দা পার্টির মধ্যে উনি আসছেন। দিলীপদাকে দেখতে চাই 2026-এ। একসঙ্গে পর পর সভা দিলীপ এবং শ্রমিকের, প্রাক্তন আর বর্তমান রাজ্য সভাপতি। 6 জানুয়ারি রানাঘাটে সভা করবেন দুজন। 7ই জানুয়ারি ব্যারাকপুরে সভা হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে একাধিক সভা করার কথা রয়েছে দিলীপ এবং শ্রমিকের একসঙ্গে। বিজেপি সূত্রে খবর, 8ই জানুয়ারি কোচবিহার, 9 তারিখ জলপাইগুড়ি আর 10 তারিখ আলিপুরদুয়ারে রাজ্য বিজেপির বর্তমান এবং প্রাক্তন সভাপতির একসঙ্গে সভা করার সম্ভাবনা। নো স্টোন আনটার্ন। তৃণমূল খেলায় না পড়লে বিড়াল গাছে উঠবে। নো স্টোন আনটার্ন। তৃণমূলকে উৎখাত করতে কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ করা হবে না, কোনো শক্তিকে বসিয়ে রাখা হবে না। আর দিলীপ ঘোষ তো একটা এত বড় মাপের নেতা, তিনি বসে থাকবেন, এটা হয় কোনো সম্ভব? এগুলো নিয়ে আলোচনা করাই বেকার। বিজেপির লোক তো বিজেপিই করছে, তো আমরা এটা নিয়ে আলোচনা কেন করবো? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন ঠেলায় পড়েছে, দিলীপ ঘোষকে নিয়েও বিড়ালকে গাছে উঠতে হচ্ছে। যে দিলীপ ঘোষকে কদিন আগে প্রধানমন্ত্রী সভায় ঢুকতে দেয়নি, যে দিলীপ ঘোষকে কদিন আগে কোনো সভা সমিতিতে দেখলে, শুধু তাই না, দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করেছে মেদিনীপুরে গিয়ে শুভেন্দুর লোকজন। আপনারা সেই খবর দেখেইছেন, দিলীপ ঘোষের গাড়ি ঘেরাও করে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ দালাল, এইসব গালিগালাজ করা হয়েছে। এখন দিলীপ ঘোষের হাতটা তখন কালো ছিল, এর মধ্যে কি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ফেললো? কালো দিলীপ ঘোষের হাত সাদা হয়ে গেছে? কি মেখেছে জানান না? কোন ফেয়ারনেস ক্রিম মেখেছে? আমরাও তার একটু মেখে টেকে চেষ্টা করব। বঙ্গ বিজেপির অবস্থা হচ্ছে ওই ভেন্টিলেশনে যাওয়া পেশেন্ট যার ব্রেন ডেড হয়ে গেছে। এই পেশেন্টের রিভাইভালের কোনো চান্স নেই। 2025-এর শেষ 3টে দিন
মানে বছরের শেষ 3টে দিন এই শহরেই কাটিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি ফিরলেন আর ফিরে এই নতুন বছরে চটপট ডেকে পাঠালেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। শাহী দরবারে কি কথা হলো রাজ্য সভাপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? বলবো না করেও কিছু বললেন ছবি। তিনি 3 দিনের যে সফরে কলকাতা গিয়েছিলেন তখন আমার সঙ্গে বেশিক্ষণ ওনার কথা হয়নি। উনি বলে গিয়েছিলেন যে 2 তারিখ দিল্লি এসে তার সঙ্গে কথা বলতে। তো এ নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। সেটা সম্পূর্ণই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের সাংগঠনিক খুঁটিনাটির বিষয় এবং যে সমস্ত ক্ষেত্রে বিজেপি গতবারের নির্বাচনে খুব একটা ভালো ফল করতে পারেনি সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে।